আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে তার 1 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকবে, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম 4টা অধ্যায়। ঠিক আছে? তো আমরা ইতিপূর্বে তোমাদের বইয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নমুনা সাজেশন দিয়েছিলাম। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, আমি ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। এখন আমরা তোমাদের বইয়ের অধ্যায়গুলো থেকে কী ধরনের একক কাজ, জোড়ায় কাজ, তারপর দলীয় কাজ আসতে পারে তা নিয়ে আলোচনা করব। এটা দ্বিতীয় পর্ব। এর আগে প্রথম পর্বে আমরা প্রথম অধ্যায় থেকে, প্রথম 2টা অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু প্রশ্ন এখানে দেখব। আমরা আর 2-1টা পর্ব তৈরি করব, তারপর আমরা পরীক্ষার আগের দিন তোমাদের একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। তো এই ভিডিওগুলো দেখে তোমরা খুব সুন্দর করে একটা পরীক্ষা দিতে পারবে সে আশাই করি। বিগত 2টা পরীক্ষা যারা দিয়েছো তারা জানো যে চূড়ান্ত সাজেশন এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্নগুলো পড়ে তোমরা কিন্তু পরীক্ষা ভালোভাবে দিতে পেরেছো। ঠিক আছে? তোমরা ইউটিউবে আমাদের চ্যানেলের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে দেখবে যে প্লেলিস্ট করা আছে অনেকগুলো। সেই প্লেলিস্ট থেকে তোমরা সপ্তম শ্রেণীর যে প্লেলিস্টটা আছে, সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন, এখানে গেলে দেখবে সপ্তম শ্রেণীর সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এছাড়া তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন এখানে দেওয়া আছে। তো সেগুলো দেখে তোমরা নিজেদের প্রস্তুতি নিতে পারবে। দেখো, আমরা প্রশ্ন 1-এ রেখেছি একটা একক কাজ। জ্যোতি চিহ্ন কি? একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতি চিহ্নের ব্যবহার রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি। এই থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয়। কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতগুলোর নাম জ্যোতি চিহ্ন, যেমন দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন, ড্যাশ ইত্যাদি। ঠিক আছে? কোনো কোনো জ্যোতি চিহ্ন কণ্ঠস্বরে ওঠানামাকে নির্দেশ করে, যেমন প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন। উদাহরণ দেখো, তুমি উট পাখি দেখেছ? তুমি উট পাখি দেখেছ? এখানে প্রথম বাক্যটি প্রশ্ন বোঝাচ্ছে আর পরের বাক্যটি বিস্ময় বোঝাচ্ছে। ঠিক আছে? এবার আমরা একটা অনুচ্ছেদ রচনা করব যেখানে অনেক ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার থাকবে। আমরা জ্যোতিচিহ্নগুলোকে মার্ক করে দেব। আমার মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, স্কুল কলেজের চাইতে কিছু বেশি। এ কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন। কিন্তু আমি জানি আমি রসিকতা করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। বই পড়া যে ভালো তা কে না জানে। ওগো আল্লাহ, আমায় দয়া করুন। ঠিক আছে? আমরা একটা অনুচ্ছেদ রচনা করলাম যেখানে দেখো দাড়ি, কমা, সেমিকলন, তারপর প্রশ্নবোধক চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, আশ্চর্য চিহ্ন সব কিছুর ব্যবহারই রয়েছে। তারপর দেখো প্রশ্ন 2 আমরা আরেকটা একক কাজ রেখেছি। এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে তোমাদের পড়তে হবে। গঠন অনুযায়ী বাংলা বাক্যকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী? গঠন অনুযায়ী বাংলা বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। সরল বাক্য, যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে সেগুলো সরল বাক্য। যেমন শফিক বল খেলে, তুমি খেলে আমি খুশি হব। জটিল বাক্য কি? যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, সেসব বাক্যকে জটিল বাক্য বলে। জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত থাকে, যেমন যে সে, যিনি তিনি, যারা তারা, যদি তবে, যেহেতু সেহেতু, যখন তখন, যত তত ইত্যাদি। উদাহরণ দেখো, যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই, যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম। যৌগিক বাক্য, একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। উদাহরণ, সীমা বই পড়ছে আর হাবিব ঘর গুছাচ্ছে। এখানে সীমা বই পড়ছে একটি বাক্য, হাবিব ঘর গুছাচ্ছে আরেকটি বাক্য। বাক্য দুটি আর যোজক দিয়ে যুক্ত হয়েছে। এখানে সমাপিকা ক্রিয়া দুটি পড়ছে এবং গুছাচ্ছে। তারপর দেখো প্রশ্ন 3-এ আমরা একটা জোড়ায় কাজ রেখেছি। জোড়ায় আলোচনা করে কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। ঠিক আছে? আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দেখেছি, আবার দাগ দিয়ে দেখাবো। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, মেনে চলা, আনুগত্য করা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাশ্বত জীবনবিধান নিয়ে এসেছেন তাই ইসলাম। ইসলামের আগমন হয়েছে মানব কল্যাণে এবং মানবতার মুক্তি দিতে। মানব জীবনের সব সমস্যার বাস্তবসম্মত সমাধান রয়েছে ইসলামে। ইসলামের সুশীতল ছায়াতলে এসে মজলুম মানবতা পেয়েছে মুক্তির দিশা। যেগুলো নিচে দাগ দিচ্ছে এগুলো সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দ। ঠিক আছে? অত্যাচারিত, অবহেলিত, বিপর্যস্ত মানুষ পেয়েছে শান্তির ঠিকানা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করেন তখন সাধারণ মানুষ ছিল নির্যাতিত, নিষ্পেষিত এবং অধিকার হারা।
এমনই এক সংকটময় মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে নিয়ে আসলেন সাম্যের বাণী এবং বঞ্চিতের অধিকার সংরক্ষণে তিনি উপস্থাপন করলেন এক ন্যায়নীতির আদর্শ। ইসলামী পৃথিবীতে সম অধিকারের ভিত্তিতে বিশ্ব ভ্রাতৃত্বে জন্ম দিয়েছে। ধনী গরিব, রাজা প্রজা, উঁচু নিচুর ভেদাভেদ ধূলিসাৎ করে ইসলামই সর্বপ্রথম মানুষের মাঝে মানবতাবোধের ধারণা জন্ম দেয়। ইসলাম নারীর যথাযোগ্য মর্যাদা দান করে তার ঋতগৌরব প্রতিষ্ঠা করেছে। প্রাক ইসলাম যুগে যেখানে নারী পণ্যের মতো বিক্রি হতো, সেখানে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হতো, সেখানে ইসলামই সর্বপ্রথম নারীকে উপযুক্ত সামাজিক মর্যাদা প্রদান করেছে। পরিপূর্ণ ইনসাফের ভিত্তিতে ইসলাম সমাজে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। ইসলামে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর আমানত স্বরূপ। প্রতিবেশীর ইজ্জত আবরু ধন সম্পদ রক্ষা করা, তার বিপদে এগিয়ে আসা, তার উপস্থিতি অনুপস্থিতিতে কল্যাণ কামনা করা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ইসলাম পৃথিবীর বুকে উপহার দিয়েছে কল্যাণ ও শান্তির ধর্ম। মানব জীবনের সব সমস্যার পরিপূর্ণ সমাধান একমাত্র ইসলামই দিয়েছে, বিধায় ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ঠিক আছে, এরকম আরেকটা প্রশ্ন থাকতে পারে যে জোড়ায় কাজ, এটা জোড়ায় আলোচনা করে তোমরা যে কোনো একটা বিষয়ে 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখা হয়ে গেলে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলো নিচে দাগ দাও। ঠিক আছে, আমাদের কুটির শিল্প দেশে আত্মকর্মসংস্থানে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আত্মকর্মসংস্থানের দ্বার খুলে দেয়। দেশের আর্থিক উন্নয়নের জন্য কুটির শিল্পের প্রতি নজর দেওয়া উচিত। কুটির শিল্প স্থাপনের জন্য বড় ধরনের পুঁজি কিংবা দামি যন্ত্রপাতির কোনো প্রয়োজন হয় না। মোগল আমলের ঢাকার মসলিন এদেশের মানুষের কাছে কুটির শিল্পের সবচেয়ে বড় অবদান। অতীতে বাংলাদেশের অনেক মানুষই কুটির শিল্পের সাথে জড়িত ছিল, কিন্তু বর্তমানে সেই রমরমা কুটির শিল্পের দিন দিন অবনতি হচ্ছে। এখনও কামার, কুমোর, তাঁতি, তাম্রকার, স্বর্ণকার, শঙ্খ ব্যবসায়ী ইত্যাদি আরও অনেকেই কুটির শিল্পের সাথে যুক্ত। বাংলাদেশে বিরাজমান কুটির শিল্পগুলো তরুণদের কর্মসংস্থানের সমস্যা কিছুটা হলেও প্রশমিত করছে। অধিক জনসংখ্যা ভারাক্রান্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে বিভিন্ন প্রকার কুটির শিল্পের প্রয়োজনীয়তার দিকে জোর দিতে হবে। আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ কুটির শিল্প। এই শিল্পের সঙ্গে আমাদের জাতীয় উন্নতি ও সমৃদ্ধি জড়িত। কুটির শিল্প গ্রামীণ অর্থনীতির প্রাণ। কুটির শিল্পের মাধ্যমে বেকার সমস্যা প্রশমন ও দারিদ্র্য হ্রাসে উপকার করে। এটি একটি মাথায় রেখে কুটির শিল্পের পুনরুত্থান ও বিস্তৃতি এখন সময়ের দাবি। প্রশ্ন 5-এ একটা একক কাজ রয়েছে। নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়াবাচক শব্দগুলোর তালিকা তৈরি করো। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্সের নাম থেকে। হিরাম কক্স ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার। এর আগে কক্সবাজারের নাম ছিল পালঙ্কি। হিরাম কক্স 18 শতকের শেষ দিকে পালঙ্কির পরিচালক নিযুক্ত হন। তার মৃত্যুর পর একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, যার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। এখানে ক্রিয়াবাচক শব্দ কোনগুলো এসেছে? ছিলেন, ছিল, নিযুক্ত হন, করা হয়, দেওয়া হয়। প্রশ্ন 6, একক কাজ। নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ শব্দের তালিকা তৈরি করো। অনুচ্ছেদটা দেখি আমরা। বাংলাদেশের একেবারে দক্ষিণের জেলা কক্সবাজার। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে বেড়াতে আসেন আর এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, বাহ কী সুন্দর। এখানে বিশেষণ শব্দগুলো হচ্ছে একেবারে, আকর্ষণ, দীর্ঘতম, অসংখ্য, মুগ্ধ, সুন্দর। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণী ষান্মাসিক মূল্যায়নের বাংলা যে পরীক্ষাটা হবে তোমাদের 10 জুলাই, তার কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজের উত্তর। আশা করি এই ধরনের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় থাকবে। আর আমরা পরীক্ষার আগের দিন একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। তো এই সবগুলো ভিডিও দেখে পরীক্ষা দিতে গেলে আশা করি তোমাদের পরীক্ষাটা খুব ভালো মতো তোমরা দিতে পারবে। বিগত পরীক্ষাগুলো থেকে তোমরা তো একটা ধারণা পেয়েছিলে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, এবং আমরা তো চূড়ান্ত সাজেশন একটা তোমাদের সামনে উপস্থাপন করি। তো শিক্ষার্থীরা, পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।